ইরান যুদ্ধের আকস্মিক মোড় পরিবর্তন। গত ৪৮ ঘন্টায় ইরানের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর মৃত্যু হলো। আর এই মৃত্যুর জন্যে নিশ্চিতভাবেই বলা যায় হাত রয়েছে ইরানের মধ্যে থাকা মোসাদের কিছু এজেন্ট। আজকের এই ভিডিওতে আমরা গত ৪৮ ঘন্টায় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক নম্বর, অবশ্যই আলী লারিজানি, গোলাম রেজা সোলেমানি এবং ইসমাইল খাতিব, ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার, তাদের মৃত্যু কিভাবে হলো, কেন হলো, কারা দায়ী, সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। দুই নম্বরে আমরা দেখব এর প্রতিক্রিয়ায় ইরানের আইআরজিসি সেনাবাহিনী ইসরায়েলের উপরে কিভাবে তারা প্রতিশোধ নেওয়া শুরু করেছে, এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি আমেরিকা এই যুদ্ধে কিভাবে জড়িয়ে পড়ল এবং আমেরিকার অভ্যন্তরেই সেনাবাহিনীর একটা বড় অংশ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, সেই খবর আমরা জানবো। চলুন শুরু করা যাক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি অধ্যাপক আব্দুল হালিম শেখ। গত ৪৮ ঘন্টায় ইরানের যুদ্ধের ছন্দপতন হলো ৩ নক্ষত্র পতন। তাদের মধ্যে আলী লারিজানি, নিঃসন্দেহে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যুদ্ধ পরিচালনা করছিলেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আইআরজিসির বাসিজ ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলেমানি, এবং সর্বশেষ গতকাল রাতে মৃত্যু হয়েছে ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খাতিব। তো তাদের মৃত্যুর পশ্চাতে নিশ্চিত করেই বলা যায় ইরানের অভ্যন্তরে বসবাসকারী মোসাদের এজেন্ট, যে এজেন্টরা এর আগেও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জন্য দায়ী ছিল, যারা তথ্য দেওয়ার ভিত্তিতেই আমেরিকা এবং ইসরায়েল রাতে হামলা করার পরিবর্তে দিনের বেলায় তারা হামলা চালিয়ে দেয় এবং তারা বড়সড় সাফল্য পায়। এই ক্ষেত্রেও গত ১৭ দিন ধরে যখন ইরান বীরত্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এই যে আঘাত, এই আঘাতের নেপথ্যেও নিশ্চিত করেই বলা যায় যারা রাজা পেহলভির অনুচর, যারা গুপ্তচর বৃত্তি করছিল মোসাদের হয়ে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আইডিএফ সেনারা, জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এই বড়সড় সাফল্য পেল। এটা ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টারের মৃত্যু নয়, ইরানের ইন্টেলিজেন্স ব্যর্থতা। ইরান যখন এত বড় একটা প্রতারণার সম্মুখীন হলো ২৮শে ফেব্রুয়ারি, তারপরে ইরানের মধ্যে এই গুপ্তচর বৃত্তিকে কেন আটকানো গেল না, আর সেই কারণেই আজ ইরানকে এত বড় মাসুল গুনতে হলো। অথচ আজ একদিনের মধ্যে ইরানের মন্ত্রণালয় তারা ১১১ জন এইরকম গুপ্তচরকে তারা শনাক্ত করেছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে। অথচ এই অ্যারেস্টটা যদি পূর্বেই করা যেত, তাদের গুপ্তচর বৃত্তিকে যদি প্রতিরোধ করা যেত, তাহলে হয়তো আজ আলী লারিজানি, গোলাম রেজা সোলেমানি এবং ইসমাইল খাতিবদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আজ ঝরে যেতে হতো না। তবে ইরান প্রতিশ্রুতি মতোই অপারেশন ট্রু প্রমিস 4 এর লারিজানির মৃত্যুর পর ভয়ঙ্কর প্রতিশোধ দিয়েছে। গত রাত, সারা রাত ধরে একাধিকবার মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের ১০০টিরও অধিক টার্গেটে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। গোটা দেশে ২০০-র কাছাকাছি ইসরায়েলি মানুষ মারাত্মকভাবে জখম হয়েছে। তেল আবিব শহরের ধারাবাহিক সারা রাত ধরে সাইরেন বেজেছে। শুধু তেল আবিব নয়, হাইফা এবং জেরুজালেমও একাধিক আক্রমণ হয়েছে। প্রথমবারের মতো ইরান গতকাল লারিজানির মৃত্যুর প্রতিশোধ নিতে হজ কাসেম মিসাইল ব্যবহার করেছে। শেরজিল 2 ব্যবহার করে যেভাবে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলকে, হজ কাসেম মিসাইল দিয়েও গতকাল ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে। এবং গতকাল ইসরায়েলে যে ধ্বংসকাণ্ড চলেছে তার একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল হামলার ফলে ইসরায়েলের যে ধ্বংস হয়েছে তার একটি ছবি আপনাদের সামনে আমরা রাখলাম। পাশাপাশি এই প্রথম ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে কাল এই হামলার ফলে ১৯২ জন ইসরায়েলি নাগরিক তারা আহত হয়েছেন গত ২৪ ঘন্টাতেই। সর্বপ্রথম এতদিন কোনোভাবেই ইসরায়েলের পক্ষে তাদের কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে তার সঠিক তথ্য দেওয়া হয়নি। তবে গতকাল যে ১৯২ জন আহত হওয়ার কথা যে দাবি করা হয়েছে, এর মধ্যেও মিথ্যা তথ্য আছে, এতে সন্দেহ নেই। মৃতের সংখ্যা ২ বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম বা ইসরায়েলি সরকারি মাধ্যম। তবে মৃত ব্যক্তির সংখ্যা যে ২-এ সীমিত থাকবে না, সংখ্যা যে অনেকটা বেশি হবে তাতে কোনো সন্দেহ নেই। রাতভর ১০০টিরও অধিক টার্গেট যখন হামলা চালিয়েছে ইরান,
তাতে মৃত্যুর সংখ্যা 2 হতে পারে না, এটা অবাস্তব তথ্য। তবে ইতিমধ্যেই যখন ইরানে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল, ওদিকে লেবাননের বেইরুট শহরকেও ধ্বংস করছে, একই সাথে গাজা ভূমিকে ধ্বংস করবার পর গাজার মানুষ যখন টেন্টে আশ্রয় নিয়েছে, পলিথিনের মধ্যে গাদাগাদি করে বাস করছে 17 থেকে 18 লক্ষ মানুষ, তাদের উপরে এবার নতুন করে এই নরখাদক ইসরায়েল রাষ্ট্র আক্রমণ শুরু করেছে। খান ইউনিসের টেন্টের উপরেই ড্রোন হামলা চালিয়েছে এবং বেশ কিছু মানুষ খুন হয়েছেন ইতিমধ্যেই। ইরান যে গোটা মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে এই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে লড়ার কথা কেন বলে, তার প্রমাণ কিন্তু গাজা ভূমিতেই পাওয়া যায়। গাজার নিরন্ন আশ্রয়হীন মানুষের উপরে এইভাবে পাশবিক হত্যালীলা যে ইসরায়েল রাষ্ট্র চালাতে পারে, সেই রাষ্ট্রের কি নৈতিক অধিকার আছে আধুনিক বিশ্বে রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া? তো এই পাশবিক হত্যাকাণ্ড চালানো এই ইসরায়েল রাষ্ট্রের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অস্ত্র এবং শক্তি দিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করছে, সেই যুদ্ধের কোনো নৈতিকতা নেই, সেই যুদ্ধ ভয়াবহ মানবিক সংকট। এই গাজা ভূমির অসহায় মানুষদের একজন মোহাম্মদ হুসাইন, ছবিতে আপনারা যাকে দেখছেন, এই মোহাম্মদ হুসাইন ভাই, উনি ওনার 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে বর্তমানে এই টেন্টে বাস করছেন তার পরিবারকে নিয়ে। তাদের খাবার নেই, পরনের কাপড় নেই, এই মুহূর্তে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। পদাতিক পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন মোহাম্মদ হুসাইন ভাই এবং আমাদের দর্শক মণ্ডলীকে কাতর নিবেদন করেছেন, যদি আপনারা তাদের পরিবারকে কিঞ্চিত অর্থনৈতিক সাহায্য করতে পারেন তাহলে তারাও অন্তত দুমুঠো খাবার খেয়ে বাঁচতে পারে। একদিকে যখন ইসরায়েলি বোমারু বিমান মাথার উপরে ঘুরছে, তখন এই নিরন্ন শিশুরা খাবারের জন্য বাবা মায়ের কাছে কান্না করছে। তাই মানবিক জায়গা থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আমরা লিঙ্ক শেয়ার করব, আমাদের অ্যাকাউন্টে নয়, মোহাম্মদ হুসাইনের পে লিঙ্ক আছে, সেই লিঙ্ক আমরা শেয়ার করব আমাদের ভিডিওতে। আপনারা সেই লিঙ্কে গিয়ে টাকা সরাসরি মোহাম্মদ হুসাইন ভাইয়ের অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমরা শেয়ার করব। চাইলে আপনারা সরাসরি ওনার সঙ্গে কথা বলে ওখানকার পরিস্থিতি বুঝে আপনারা দান করবেন। আমরা নিজেরাও এই গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছি, আপনারাও আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন, মানবিকভাবে এই অসহায় গাজা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। পরিশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, আমেরিকার কাউন্টার টেরোরিজমের হেড জো কেন্ট, আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একজন সামরিক কর্তা। তিনি সিআইএ এর প্রাক্তন মেম্বার, তাছাড়া সিরিয়ার যুদ্ধের সময় আমেরিকার তিনি প্রধান ব্যক্তি ছিলেন। সিরিয়ার যুদ্ধে আমেরিকার প্রতিনিধি হিসেবে গোটা ঘটনাকে তিনি দেখভাল করেছিলেন। অন্যদিকে গোটা পৃথিবীতে যে টেরোরিজমের বিরুদ্ধে আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের তিনি নেতৃত্ব দেন। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে নিয়োগ করেছিলেন এই কাউন্টার টেরোরিজমের চিফ হিসেবে, সেই জো কেন্ট হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে তিনি ইস্তফা ঘোষণা করলেন তার পদ থেকে। আর এতেই আমেরিকার রাজনীতি এই মুহূর্তে তোলপাড় যে ডোনাল্ড ট্রাম্পের স্নেহভাজন জো কেন্ট তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ করছেন কেন, তার সবিস্তার ব্যাখ্যা দিয়েছেন তার রেজিগনেশন লেটারে। তিনি যে ইস্তফা দিয়েছেন, ইস্তফাতে তিনি খোলামেলা বলেছেন, আই ক্যান নট ইন গুড কনসায়েন্স, আমি আমার বিবেকের সাথে ক্যান নট সাপোর্ট দ্য অনগোয়িং ইরান ওয়ার। তিনি ইরানের যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না, কারণ তিনি বিবেকবান মানুষ, তার বিবেক আছে। ইরান পোজড নো ইমিনেন্ট থ্রেট টু আওয়ার নেশন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনোভাবেই বিপদ ছিল না, থ্রেট ছিল না। And it is clear that we started this war due to pressure from Israel. এটা একদম স্পষ্ট যে আমরা ইসরায়েলের চাপের বশবর্তী হয়ে এই যুদ্ধ শুরু করেছি। এই যুদ্ধে আমেরিকার কোনো ইন্টারেস্ট নেই, পুরোপুরি ইসরায়েলের স্বার্থেই আমরা এই যুদ্ধে ঝাঁপ দিয়েছি। অর্থাৎ জো কেন্ট দাবি করেছেন তিনি একজন মার্কিন সেনানায়ক হিসেবে আমেরিকার সংবিধানের কাছে দায়বদ্ধ, ইসরায়েলের সংবিধানের কাছে তিনি দায়বদ্ধ নন। সুতরাং ইসরায়েলের হয়ে তিনি এই অন্যায় যুদ্ধে লড়াই করবেন না, অতএব তার পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। আর এরই সাথে আরো একটি বিষয় খুব স্পষ্ট হয়ে যায়। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ইরান হামলার বিপক্ষে ছিলেন নীতিগতভাবে এবং অন্য দিক থেকেও। যখন ডোনাল্ড ট্রাম্প হামলা করে দিলেন তার
যুদ্ধ অপরাধী বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়। আর তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখেছি জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা দূরত্ব, একটা ব্যবধান তৈরি হয়েছে। এমনকি আমেরিকার মাগা বেস, যার উপরে ভর করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, সেই মাগা বেসের সঙ্গেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখন ব্যাপক ব্যবধান শুরু হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি, সেই পার্টির মধ্যে এখন রীতিমতো একটা ফাটল তৈরি হয়েছে। একদিকে জেডি ভ্যান্স, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প। কারণ যারা মাগা, তারা মনে করে আমেরিকার স্বার্থই তাদের একমাত্র লক্ষ্য হবে, ইসরায়েল নয়। তাই ইসরায়েলের স্বার্থে যদি আমেরিকা যুদ্ধে যায়, সেই যুদ্ধে জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা, সেটাকে সমর্থন করতে পারেন না। তাই আগামী দিনে মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের জন্য যে বড় বিপদ অপেক্ষা করছে, সে কথা বলার অপেক্ষায় রাখে না। তিনি বাকি 2 বছর লেম ডাক প্রেসিডেন্ট হয়ে সময় কাটাতে বাধ্য হবেন, হাতে তার ক্ষমতা থাকবে না।